হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি বাংলা প্যাডাগজি থেকে। আর যেই টপিকটা থেকে আজকে আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো পাঠ্যক্রম ও সহগামী প্রক্রিয়া, ভাষা শেখানো শেখানোর নিরিখে। এই টপিকটা নিয়ে প্রথমেই ডিটেইল ডিসকাশন করব, তারপর আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর তাছাড়া তোমরা যদি নোটস দিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারো। তো এখন চলো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই আমরা দেখে নেব শেখন কি। শেখন হলো অর্থাৎ আমরা বলতে পারি লার্নিং। জন্মের পর থেকে শুরু হয় শিশুর শিখন প্রক্রিয়া এবং যা চলতে থাকে আজীবনব্যাপী। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা শিশু জন্মের পর থেকেই তার যে শেখন, তার যে লার্নিং, সেই যে প্রক্রিয়াটা সেটা শুরু হয় এবং যেটা চলতে থাকে আজীবনব্যাপী। আমরা এক কথায় বলতে গেলে একটা শিশুর তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যে শিখনটা রয়েছে সেই শিখন প্রক্রিয়াটা চলতে থাকে। ইংরেজিতে বলতে গেলে যে লার্নিং রয়েছে সেটা কি ওম টু টুম, মানে জন্মের পর থেকেই একটা শিশু তার শেখন প্রক্রিয়াটা শুরু হয়, যেটা তার সারা জীবন চলতে থাকে। লার্নিং হলো অর্থাৎ শেখন হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। শিশু বিভিন্ন পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার শিখন শুরু হয়, যে একটা শিশুর বিভিন্ন পরিবেশের সঙ্গে তার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শেখনটা শুরু হয়ে থাকে। তো আমরা সিম্পলি এক কথায় বলতে গেলে শেখনটা কি, শেখন বা লার্নিংটা কি, যেটা শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন চলতে থাকে, সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় শেখন। আর এই শেখনটা শিশুর বিভিন্ন পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার শেখনটা শুরু হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে শেখনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে এডুকেশন ফিল্ডে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শেখনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। শেখনটা কি? শেখন হলো সেই প্রক্রিয়াটা, শেখন হলো একটা প্রক্রিয়া যেটা সারা জীবন চলতে থাকে, তার শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখনটা চলতে থাকে। তো এই যে শেখনটা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সাহায্যে একটা ব্যক্তি তার যে নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতাটা অর্জন করে থাকে। যে একজন শিশু বা একজন ব্যক্তি যে যত শেখন করবে, যে যত লার্নিং করবে, শিখবে, সে তত নতুনভাবে আচরণ করতে শিখবে। সে নতুন আচরণ সম্পন্ন করার সাথে দক্ষতাটা, মানে নতুন আচরণ করার যে তার স্কিলটা, তার দক্ষতাটা, সেটা অর্জন করবে শেখন প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, তো এখানে আমরা শেখনের যে কনসেপ্টটা রয়েছে সেটা আমরা দেখে নিলাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো শেখন প্রসঙ্গে বিভিন্ন মনোবিদদের ভিন্ন মত পোষণ করেছেন। যে শেখনটা প্রসঙ্গে বিভিন্ন মনোবিদ রয়েছে, বিভিন্ন মনোবিদ তাদের যে বিভিন্ন ধারণা রয়েছে শেখনের ব্যাপারে, সেই ধারণাগুলি এক এক করে আমরা ডিসকাস করে নেব। তো প্রথমেই রয়েছে বার্নার্ডের মতে শেখনটা কি? বার্নার্ডের মতে শেখন হলো আচরণের পরিবর্তন। বার্নার্ড কি বলেছেন? বার্নার্ড বলেছেন শেখন অর্থাৎ লার্নিং হলো আচরণের পরিবর্তন। যে একজন ব্যক্তির বা একজন শিশুর যে তার যে আচরণের পরিবর্তন হয়, যে শেখনের সাথে সাথে তার আচরণের পরিবর্তন হয়। যে নতুনভাবে একটা কিছু শিখলো, তার শিখলে কি হয়, তার আচরণে, তার ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন আসে। এটা কে বলেছেন? এটা বলেছেন মনোবিদ, যে বিখ্যাত মনোবিদ বার্নার্ড। নেক্সট রয়েছে ক্রুয়ের মতে শেখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জন প্রক্রিয়া। ক্রু কি বলেছেন? শেখনটা কি? শেখন হলো একটা অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের যে প্রক্রিয়াটা, সেটাই হলো শেখন। উডওয়ার্থ কি বলেছেন? উডওয়ার্থের মতে শেখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তি পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতা পরিবর্তন ঘটায়। উডওয়ার্থ কি বলেছেন? যে বার্নার্ড কি বলেছিলেন? শেখন হলো আচরণের পরিবর্তন। উডওয়ার্থ তার সাথেই রিলেটেড একটা কিছু বলেছেন, সেটা হলো শেখন বলতে সেই ধরনের সক্রিয়তাটাকে বলেছেন। কোন ধরনের সক্রিয়তা? যা ব্যক্তির আচরণে, যে কোনো কিছু শিখলে, শেখন হলে একটা ব্যক্তি তার আচরণের মধ্যে কি হয়, আচরণের মধ্যে পরিবর্তন আসে এবং ব্যক্তি যে পূর্ববর্তী আচরণ, তার যে আগের প্রিভিয়াস যে ব্যবহারগুলি, বিহেভিয়ার ছিল, যে আচরণ ছিল, এবং তার যে পূর্ববর্তী অভিজ্ঞতা, সেটারও অনেকটাই পরিবর্তন ঘটে শেখনের মাধ্যমে। এটা বলেছেন কি? উডওয়ার্থ।
নেক্সট রয়েছে স্মিথ। তো স্মিথ কি বলেছেন শেখন সম্বন্ধে? স্মিথের মতে অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা যায়, পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হলো শেখন। এখন স্মিথ কি বলেছেন? স্মিথের মতে শেখনটা কি? শেখন হলো যে তার যে অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা যায় এবং যা পুরাতন আচরণ রয়েছে সেই পুরাতন আচরণটাকে এক হয়তো বা শক্তিশালী করবে, নয়তো বা সেটাকে দুর্বল করবে। তো শক্তিশালী বা দুর্বল করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হলো শেখন। কে বলেছেন? স্মিথ বলেছেন। তো এখানে বার্নার, ক্রো, উডওয়ার্ড স্মিথ, এই যে মনোবিদরা রয়েছে, বিভিন্ন যে শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিদ তারা যে বিভিন্ন মত রয়েছে সেটা পোষণ করেছেন, সেগুলো আমরা এক এক করে দেখে নিলাম। তো প্রথমে দেখলাম কি বার্নার কি বলেছেন? শেখন হলো আচরণের পরিবর্তন আনে। ক্রো বলেছেন শেখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। অন্যদিকে উডওয়ার্ড কি বলেছে? উডওয়ার্ড বলেছেন শেখন হলো এক ধরনের সক্রিয়তাকে বলেছেন, যা ব্যক্তির যে আচরণ রয়েছে সেই আচরণের মধ্যে পরিবর্তন আনে এবং ব্যক্তির যে পূর্ববর্তী আচরণ রয়েছে এবং পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে সেটারও অনেকটাই পরিবর্তন ঘটায়। আর স্মিথ বলেছেন স্মিথের মতে শেখনটা হলো অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটার ভিত্তিতে, সেটার উপর ডিপেন্ড করে নতুন আচরণ আয়ত্ত করে এবং তার সাথে সাথে যে পুরাতন আচরণ রয়েছে সেই পুরাতন আচরণকে এক হয়তো বা শক্তিশালী করে, নয়তো বা দুর্বল করে। আর এই যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা কি বলা হয়? শেখন। তো এগুলি হলো কিছু মনোবিদদের বিভিন্ন মত শেখন সম্বন্ধে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো শেখনকে আরও ডিটেলসে আমরা দেখে নেব যে শেখনটা কি। ব্যক্তির আত্মসক্রিয়তাকে বাড়িয়ে তোলে। শেখনটা কি করে? শেখন যে ব্যক্তির মধ্যে যে আত্মসক্রিয়তা রয়েছে সেটাকে অনেকটাই বাড়িয়ে তোলে। শেখন ব্যক্তির আত্মসক্রিয়তাকে বাড়িয়ে তোলে। আচরণে পরিবর্তন ঘটায়। শেখন কি করে? শেখন আচরণে পরিবর্তন ঘটায়। যে যত বেশি শিখবে তার আচরণে অটোমেটিকলি পরিবর্তন ঘটায়। তো শেখন কি করে? একটা ব্যক্তি তার যে আচরণ রয়েছে সেই আচরণটাকে পরিবর্তন ঘটায়। উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল। যে শেখন কি করে? উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয়। শেখন প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয়ে থাকে। অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। অভিযোজনের জন্য কি করতে শেখায়? যে প্রয়োজনীয় যে আচরণ রয়েছে সেই আচরণ করতে শেখায় শেখন। এগুলি হলো শেখন সম্বন্ধে আর আমরা ডিটেলসে জেনে নিলাম। এখন আমরা দেখে নেব শেখনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা ডিটেলসে দেখে নেব। প্রথমে কি রয়েছে? শেখনের দ্বারা ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন যোগ্যতা অর্জন করে। শেখনের দ্বারা ব্যক্তি কি করে? তাদের নতুন আচরণ রয়েছে সেই নতুন আচরণটা করতে শিখে, আর সেই নতুন আচরণ সম্পন্ন যে যোগ্যতা রয়েছে সেটা অর্জন করে। যে একটা ব্যক্তি কোনো একটা কিছু শিখলে কি হয়? তার যে আচরণ রয়েছে, তার নতুন আচরণ সে কি করে? সেটা অর্জন করে। তো শেখনের দ্বারা আমরা কি করতে পারি? একজন ব্যক্তি তার নতুন আচরণ সম্পন্ন যোগ্যতা অর্জন করতে পারে। শেখনের ফলে বিকাশ ঘটে। শেখনের ফলে কি হয়? বিকাশ ঘটে। যেরকম এখন যে আমি তোমাদেরকে বাংলা প্যাডাগজি পড়াচ্ছি, তোমরা এখানে কি করছো? তোমরা শিখছো, তোমরা লার্নিং করছো। তোমরা যে শিখছো এই শেখনের ফলে কি করছে? তোমাদের বিকাশ ঘটছে। তো আমরা বলতে পারি শেখনের ফলে কি হয়ে থাকে? শেখনের ফলে বিকাশ ঘটে। ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তোলে। শেখন কি করে? শেখন ব্যক্তির যে আত্মসক্রিয়তা সেটাকে জাগিয়ে তোলে। শেখন সার্বজনীন ও ধারাবাহিক। শেখনটা কি? শেখনটা হলো সার্বজনীন, সবার জন্য। শেখনটা সবার জন্য। আর শেখনটা হলো ধারাবাহিক। শেখনটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখন চলতে থাকে। শেখার কোনো শেষ নেই, একটা কথাই আছে, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। তো তার জন্য আমরা বলতে পারি শেখনটা কি? সার্বজনীন ও ধারাবাহিক। শেখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। শেখন একটা উদ্দেশ্য রয়েছে। যেরকম এখন যে তোমরা শিখছো, তোমাদের একটা উদ্দেশ্য থাকবে। তোমাদের টেট পরীক্ষা পাশ করতে লাগবে। টেট পরীক্ষা পাশ করতে গেলে তোমাদের শিখতে লাগবে। তো তোমাদের একটা উদ্দেশ্য রয়েছে। তো কোনো কিছু শেখার জন্য একটা উদ্দেশ্য প্রয়োজন। তো তার জন্য আমরা বলতে পারি শেখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। এটি সর্বদা কোনো না কোনো চাহিদা পূরণ করে। শেখন কি করে? শেখন অলওয়েজ, সর্বদা কোনো না কোনো একটা চাহিদা পূরণ করে থাকে শেখন। তো এইগুলি হলো শেখনের কিছু বৈশিষ্ট্য। ওকে, সো এখন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একটা অফার চলছে। অফারটা কি? অফারটা হলো তোমাদের জন্য আমরা একটা টেট কোর্স নিয়ে এসেছি 100 জনের জন্য। অ্যাকচুয়ালি বন্যা হয়েছে, তার জন্য অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমাদের জন্য একটা আমরা মেগা অফার নিয়ে এসেছি। যে অফারটা হলো 100 জনের জন্য, যার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছো তোমরা, আর অনেকেই তোমরা এডমিশন হবে বলে কনফার্মও করেছো। আর কিছু সংখ্যক আমাদের এখানে সিটটা লিমিটেড রয়েছে।
তো যারাই তোমরা এডমিশন নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই অফারের মধ্যে কী রয়েছে, টেক এডমিশন উইদাউট এনি এডমিশন ফিস। তোমরা এডমিশন নিতে পারো, কোনো মাত্র এডমিশন ফিস লাগবে না, এডমিশন ফিস ছাড়াই তোমরা এডমিশন নিতে পারো। টোটাল 8 মাসের কোর্স, আর টোটাল যে পেমেন্টটা হবে সেটা হলো 4000। 8 মাসের কোর্স 500 টাকা করে, টোটাল হয় 4000 টাকা। অর্থাৎ তোমরা যে 4000 টাকা রয়েছে সেটা ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা এই টেট কোর্স পেয়ে যাবে। 4000 টাকা পেমেন্ট করে তোমাদের আর পেমেন্ট করতে লাগবে না, শুধুমাত্র 4000 টাকা পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই ফুল টেট কোর্সটা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন উইকলি মক টেস্ট পেয়ে যাবে এবং অফলাইন ওয়েমার্কশিট বেস মান্থলি মক টেস্টও তোমরা পেয়ে যাবে। আর এই সুযোগটা রয়েছে কিন্তু প্রথম 100 জনের জন্য। তো প্রথম 100 জনের মধ্যে যারা এডমিশন নেবে তাদের জন্য রয়েছে এই অফারটা। তো আমাদের এখানে এই 100 জনের মধ্যে একটা ব্যাচ ফাঁকা রয়েছে, যেটা ক্লাস হবে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বুধবার দুপুর 12টা থেকে। তো যারা এই মঙ্গলবার এবং বুধবারের ব্যাচের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ আমাদের এখানে সিটটা লিমিটেড, 100 জন ফুলফিল হয়ে যাচ্ছে। তো এটা ফুলফিল হয়ে গেলে তোমাদের কিন্তু আর অফারটা আমরা প্রোভাইড করতে পারবো না। তো যারা এডমিশন নিতে চাও খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা কথা বলে যদি ভালো লাগে দেন তোমরা এডমিশনটা নিতে পারো। এডমিশন ফিস লাগবে না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে, অর্থাৎ 4000 টাকা তোমাদের পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ফুল টেট কোর্সটা, যেখানে সাবজেক্ট ওয়াইজ তোমরা ক্লাস পাবে, খুব যত্ন সহকারে ক্লাস করানো হয়। তোমরা ক্লাস করলে বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ আমাদের কোচিং সেন্টারে ক্লাসটা করা হয়। তার সাথে তোমরা পেয়ে যাবে অফলাইন এবং অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। ওকে, তাছাড়া কোনো ডাউট থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এই নম্বরে যোগাযোগ করে তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করতে পারো। তাছাড়া তোমরা যদি চাও যে তোমরা নোটস নেবে, আমাদের এখানে টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। যেই নোটের মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্ট একদম ডিটেইল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। তোমরা যদি সেই নোটসটা নিতে চাও নোটসও নিতে পারো, নোটসটা নিয়ে গিয়ে বাড়িতে তোমরা প্রিপারেশনটা শুরু করতে পারো। সেই নোটসটা নিতে চাইলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর নোটের সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি মক টেস্ট, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা তোমরা নোটের সাথেই পেয়ে যাবে। যেই নোটসে নাও না কেন সেটার সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি মক টেস্ট। ওকে, সো এডমিশন বা নোটের ব্যাপারে জানার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। এনিওয়ে, নেক্সট আমরা যেই টপিকটা দেখে নেব বা যেই পার্টটা দেখে নেব সেই পার্টটা হলো গ্রহণ ক্ষমতা। গ্রহণ ক্ষমতা আমরা এক কথায় বলতে পারি অ্যাকুইজিশন, অ্যাকোয়ার করা। গ্রহণ ক্ষমতা হলো একটি অবচেতন প্রক্রিয়া। গ্রহণ ক্ষমতাটা কি? এটা হলো একটি অবচেতন প্রক্রিয়া, যেটাকে আমরা যে আনকনশিয়াস প্রসেসও আমরা বলতে পারি, যা ভাষাবোধের অর্থবহ সংযোগের জন্য সদ্ব্যবহারের মাধ্যমে শিশুর ভাষার বিকাশের সঙ্গে যুক্ত। স্বাভাবিক পরিবেশে কোনো ব্যবহারিক কৌশল প্রয়োগ ছাড়াই শিশুরা যে ভাষা শেখে তাকেই বলা হয় গ্রহণ ক্ষমতা বা অ্যাকুইজিশন। বেসিক্যালি গ্রহণ ক্ষমতা বা অ্যাকুইজিশনটা কি? এটা হলো একটা অবচেতন প্রক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি সাবকনশিয়াস বা আনকনশিয়াস প্রসেস। আনকনশিয়াস প্রসেসে যখন কোনো একটা শিশু তার মাতৃভাষাটা শেখে তখন কী করে? তখন আমাদের মাতৃভাষা শেখার জন্য আমাদের কোনো স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে, আমাদের ফর্মাল ইনস্টিটিউশনে যেতে লাগে না, আমাদের সচেতন থাকতে লাগে না। আমরা সাবকনশিয়াস মাইন্ডে, আমরা অসচেতন মনে স্বাভাবিক পরিবেশের মধ্যে কোনো রকম যে ব্যবহার ছাড়াই, কোনো রকম কৌশল ছাড়াই, কোনো রকম প্রয়োগ ছাড়াই আমরা ন্যাচারালি আমরা কি করতে পারি, আমাদের যে মাদার টাং রয়েছে, আমাদের মাতৃভাষা রয়েছে, সেটাকে আমরা অ্যাকোয়ার করতে পারি। তো সেটাই হলো গ্রহণ ক্ষমতা বা অ্যাকুইজিশন। আরও সহজভাবে বুঝতে গেলে যেটা স্বাভাবিক পরিবেশের মধ্যে কোনো রকম প্র্যাকটিস ছাড়া, কোনো রকম প্রয়োগ ছাড়া, কৌশল প্রয়োগ ছাড়াই যেটা অবচেতন প্রক্রিয়ায় আমরা শিখে থাকি, যে ভাষাটা আমরা শিখে থাকি, সেই ভাষাটাকে বলা হয় কি গ্রহণ ক্ষমতা বা অ্যাকুইজিশন। যেরকম আমাদের মাতৃভাষা, কারণ মাতৃভাষা শেখার জন্য আমাদের কোনো প্র্যাকটিস করতে লাগে, আমাদের কোনো কোচিং সেন্টার বা আমাদের কোনো ফর্মাল ইনস্টিটিউশনে যেতে লাগে না, সেটা আমরা ন্যাচারালি শিখে থাকি, সেটাকে বলা হয় গ্রহণ ক্ষমতা বা অ্যাকুইজিশন। ওকে, সো নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো অ্যাকুইজিশন বা গ্রহণ ক্ষমতার যে বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলি। শিশুরা এক্ষেত্রে অবচেতনভাবে শেখে। শিশুরা অ্যাকুইজিশনের ক্ষেত্রে কীভাবে শেখে? অবচেতনভাবে শেখে, অর্থাৎ সাবকনশিয়াস প্রসেসে। একটা সিম্পল এক্সাম্পল দিতে গেলে, যখন আমরা ছোট ছিলাম বা এখন যে বাচ্চারা রয়েছে, যখন সে মাতৃভাষা শেখে তখন কি সে ছোট থাকতে সব কথা কি সে খুব মনোযোগ সহকারে একদম সচেতন হয়ে কি সে শুনতে পারবে বা সে শিখতে পারবে? নিশ্চয়ই পারবে না। বাচ্চারা অমনোযোগী হবে,
একবার একটু মনোযোগ দেবে, একবার অমনোযোগী হবে। তো সে কী করবে, ন্যাচারালি তার প্যারেন্টস থেকে, তার আশেপাশে মানুষজন থেকে, সোসাইটি থেকে তারা শুনতে শুনতে, তাদের সাথে কথা বলতে বলতে তারা ন্যাচারালি তার যে মাতৃভাষা রয়েছে বা লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা সে শিখে নেবে। সেটা অবচেতনভাবেই সে শিখে নেবে, সাবকনশিয়াস প্রসেসে। তার জন্য অ্যাকুইজিশন বা গ্রহণ ক্ষমতার ক্ষেত্রে শিশুরা কী করে থাকে, অবচেতনভাবে শেখে থাকে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয় না। এই যে অ্যাকুইজিশনটা, সেটা কোনো নির্দিষ্ট প্রক্রিয়া নেই যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হবে, এরকম কোনো প্রক্রিয়াটা নেই, নির্দিষ্ট প্রক্রিয়া এই অ্যাকুইজিশনের ক্ষেত্রে নেই। তো এগুলি হলো অ্যাকুইজিশন বা গ্রহণ ক্ষমতার কিছু বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে, এখন আমরা দেখে নেব যে নম চমস্কি যে শিশু যে ভাষা শিক্ষা রয়েছে সেই ব্যাপারে কি মনোবিদ প্রকাশ করেছে সেটা আমরা দেখে নেব। শিশু ভাষা শেখার ক্ষেত্রে চমস্কির কি মতামত রয়েছে। বিশিষ্ট ভাষাবিদ চমস্কি কি একজন বিশিষ্ট ভাষাবিদ। নম চমস্কি কি বলেছেন, কোনো পশু বা পাখি নয়, কেবল মানব শিশু ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। পোষা তোতা ময়না যা বলে তা শুধু অনুকরণ মাত্র। বেসিক্যালি এখানে নম চমস্কি হলো একজন ভাষাবিদ। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে কোনো পশু বা পাখি তাদের যে ভাষা শেখার কোনো জন্মগত অধিকার নেই, কেবলমাত্র যারা মানব শিশু রয়েছে তাদেরই ভাষা শেখার জন্মগত ক্ষমতা অধিকার আছে। এই যে পোষা তোতা রয়েছে বা ময়না রয়েছে, এরকম যে পাখিরা রয়েছে যাদের পোষা তোতা বা ময়না রয়েছে, তারা যে এক দুইটা ওয়ার্ড বলতে পারে, তারা সেটা শুধুমাত্র অনুকরণ মাত্র, মানে তাদের যে যারা তাদেরকে পোষণ করে, যে মানুষটাই তো পোষণ করে, যে মানুষটা এক দুইটা কথা তাদেরকে শেখালো, তারা সেটাই কি করে অনুকরণ করে, বেসিক্যালি নকল করে। তাদের কোনো যে পশু বা পাখি তাদের কোনো নিজস্ব কোনো ভাষা নেই, বা তাদের যে নম চমস্কির মধ্যে তাদের ভাষা শেখার কোনো জন্মগত অধিকার নেই। জন্মগত অধিকার রয়েছে ভাষা শেখার কেবলমাত্র মানব শিশুর। কিভাবে শিশুরা মাতৃভাষায় শেখে তা নিয়ে চমস্কি মনে করেছিলেন, যে মানব শিশুরা কিভাবে তাদের যে মাতৃভাষাটা শেখে তা নিয়ে নম চমস্কি মনে করেছিলেন শিশুর মধ্যে ভাষা শেখার উপায় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ এলইডি বা ভাষা শেখা প্রণালী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম অর্থাৎ LAS কাজ করে। তার ফলে এত তাড়াতাড়ি শিশু ভাষা শিখে ফেলতে পারে। তো বেসিক্যালি নম চমস্কি কি বলেছেন, নম চমস্কি বলেছেন কেবলমাত্র মানব শিশুই হলো জন্মগত অধিকার রয়েছে তাদের ভাষা শেখার জন্য, আর যারা পশু বা পাখি রয়েছে তাদের কোনো জন্মগত অধিকার নেই ভাষা শেখার। আর যে পোষা তোতা বা ময়না রয়েছে তারা কি করে, তারা কয়েকটা ওয়ার্ড বলতে পারে, সেটা শুধুমাত্র অনুকরণের মাধ্যমে তারা সেটা বলতে পারে, তাদের কোনো জন্মগত অধিকার নেই ভাষা শেখার। তিনি এরকম কেন মনে করেছেন, বা যে তিনি এরকম কেন মনে করেছেন যে শিশুরা মাতৃভাষা শেখে, তা নিয়ে নম চমস্কি কি মনে করেছিলেন। নম চমস্কি বলেছেন, নম চমস্কির মতে প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা মানব শিশু কি করে একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করেন, সেই ডিভাইসটার নাম হলো এলইডি ডিভাইস, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে শিশুরা ভাষা শিখতে পারে, খুব তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। আর সেই ডিভাইসের মাধ্যমে কী করে শিশুরা ভাষা শিখতে পারে, বা ভাষা শেখার একটা প্রণালী বা একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা হলো LAS, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই সিস্টেমটার ফলেও শিশুরা কী করে, মানব শিশুরা ভাষাটা তাড়াতাড়ি শিখতে পারে, তাদের যে মাতৃভাষা রয়েছে সেটা তাড়াতাড়ি শিখতে পারে। তো এইটা হলো যে নম চমস্কি যে তার মতামত দিয়েছে সেটা এখানে ডিসকাস করা হয়েছে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের আমি এই ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো নেক্সট আমরা যে পার্টটা দেখে নেব সেটা হলো বিভিন্ন বয়সের ভাষা শিক্ষার বিকাশ। যে বিভিন্ন বয়সের বাচ্চাদের বিভিন্ন বয়সে তারা ভাষা শেখার যে বিকাশটা সেটা কিভাবে হয়। যেরকম প্রথমেই রয়েছে জন্মের পর কান্না। একটা শিশু যখন জন্ম হয় তখন জন্মের পর তো সে নিশ্চয়ই কথা বলতে পারবে, জন্মের পরেই কি সে বলতে পারবে যে মা বাবা এরকম কথা বলতে পারবে? নিশ্চয়ই পারবে না। জন্মের পর বাচ্চারা কী করে, জন্মের পর প্রথমে বাচ্চারা কান্না করে। নেক্সট 2 থেকে 4 মাস, যখন একটা শিশু 2 থেকে 4 মাস থাকে, 2 থেকে 4 মাস, তখন সে কিছু সাউন্ডের মাধ্যমে, সে ধরো খিদা পেলো, সে ঘুম পেলো, তো এরকম যদি খিদা পায়, ঘুম পায় বা কোনো একটা প্রবলেম হয়, সে কি সেটা বলতে পারবে যে মা খিদা লেগেছে? সে কি এরকম বলতে পারবে? নিশ্চয়ই পারবে না। সে কিছু সিম্বলের মাধ্যমে বা সে কিছু আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে, আর সেই আকার ইঙ্গিতটা হবে কোনো একটা সাউন্ডের মাধ্যমে। সেই সাউন্ডটাকে বলা হয় কুই বা কুইং, যেটা আমরা ইংলিশ প্যাডাগজি ক্লাসের মধ্যেও কিন্তু আমরা পড়েছি। যারা ইংলিশ প্যাডাগজি ক্লাসটা দেখেছো তাদের জন্য এটা আরও সুবিধা হয়ে যাবে, যারা দেখোনি তোমরা সেই ক্লাসটাও দেখে নিতে পারো। আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে অলরেডি ক্লাসটা আপলোডেড আছে। এনিওয়ে 2 থেকে যে 4 মাসের বাচ্চারা থাকে তারা কিছু সাউন্ডের মাধ্যমে তাদের যে ফিলিংসটা এক্সপ্রেস করার চেষ্টা করে, সেই সাউন্ডটাকে বলা হয় কুইং।
নেক্সট 4 থেকে 6 মাসের বাচ্চারা কি করে বাবলিং, এটাও হলো একটা সাউন্ড। ওকে, বাবলিং 12 মাস যখন থাকে, অ্যাপ্রক্স 12 মাস বলতে পারি, এক্সাক্ট 12 মাস আমরা বলতে পারি না, আমরা অ্যাপ্রক্স 12 মাস বলতে পারি। তখন বাচ্চারা এক শব্দের বচন মানে একটা ওয়ার্ড শেষ বলতে পারে, যেরকম সে বলল মা বা সে বলল বাবা, এরকম একটা ওয়ার্ড মানে সিঙ্গেল ওয়ার্ড সে বলতে পারলো। তারপর 8 মাস অ্যাপ্রক্স 18 মাস যখন 18 মাস হয় তখন সে দ্বি শব্দের বচন, যেরকম তার খিদে পেলে সে বলল যে মা ভাত, মা চকলেট, এরকম 2টা শব্দ। ওকে, 2টা শব্দ সে এই স্টেজে এসে সে 2টা শব্দ শিখলো। তো বেসিক্যালি এখানে কি বলা হলো যে বাচ্চারা, একটা শিশু যখন সে আস্তে আস্তে বড় হয়, তার ভাষারও বিকাশ হয়। সে ভাষার যে বিকাশ হয়, প্রথম জন্মের পর সে কান্না করে, 2 থেকে 4 মাস হলে সে কিছু সাউন্ড করে, সেই সাউন্ডটাকে বলা হয় কি কুই কুই বা কুইং। 4 থেকে 6 মাস বাবলিং, 12 মাস এক শব্দের বচন, যেরকম মা। তারপর 18 মাস 2 শব্দের বচন, দ্বি শব্দের বচন মানে 2টা শব্দ, যেরকম বললো মা চকলেট, বাবা আইসক্রিম, এরকম যে 2 শব্দের বচন। নেক্সট রয়েছে, তারপর যখন 2 বছরের মতন হয়, অ্যাপ্রক্স 2 বছর আমরা বলতে পারি, তখন বড় শব্দের বচন, যখন কিছু মানে একটু বড় বড় যে বিগ ওয়ার্ডগুলি রয়েছে, বড় শব্দ রয়েছে, সেগুলি তারা বলতে পারে আস্তে আস্তে। 2 থেকে 3 বছর যখন হয়, তখন বাচ্চার ছোট ছোট বাক্য রয়েছে বা প্রশ্ন করা, যেরকম বলে যে মা কি করছো, তুমি কি করছো, তুমি কি খাবে, এরকম ছোট ছোট বাক্য তারা বলতে শিখে, ছোট ছোট প্রশ্ন করা শেখে। 6 বছর যখন হয়ে যায়, তখন তারা আস্তে আস্তে জটিল বাক্য মানে একটু কঠিন বাক্য তারা বলতে চেষ্টা করে, আস্তে আস্তে শেখে। 7 বছরের বাচ্চারা একাধিক বাক্য পড়তে পারে, যে এখানে এসে এই স্টেজে এসে আস্তে আস্তে যে তারা যে সেন্টেন্স বলে, একাধিক বাক্য তারা বলতে শেখে, তারা এখানে সময় বলতে শেখে। যেরকম এই বছরে যে বাচ্চা, তাদের যে ম্যাথ বুকের মধ্যে থাকলো, টাইমস চ্যাপ্টার থাকলো, যে সময় বলতে পারা। তো এই স্টেজে এসে বাচ্চারা যে একাধিক বাক্য পড়তে পারে বা সময় বলতে পারে। 8 বছরে এসে অ্যাপ্রক্স 8 বছরে একাধিক অর্থযুক্ত শব্দ বোঝায়, 9 বছর কোনো ঘটনা বর্ণনা করতে পারে, যেরকম 9 বছরে কোনো বাচ্চা স্কুলের মধ্যে কি হলো সেটা বাড়িতে এসে তার মাকে বা বাবাকে বা ভাই বোনকে তার ঘটনাটা বলতে পারে, যে স্কুলে এরকম ঘটনা হয়েছে, তো সেই ঘটনাটা বর্ণনা করতে পারে। 10 বছর বয়সে এসে আস্তে আস্তে সে পরিণত ভাষাটা দক্ষতা হয়ে যায়, তার যে ভাষাটা সেটা পরিণতভাবে দক্ষতা হওয়া শুরু হয়, আস্তে আস্তে শুরু হয়। তো বেসিক্যালি বলতে গেলে এগুলি কিন্তু আমরা অ্যাপ্রক্স বলতে পারি। প্রত্যেকটা বাচ্চার যে সিম মানে 10 বছরে এটা হবে, 2 বছরে এটা হবে, এরকম কোনো কথা না, আমরা একটা অ্যাভারেজ বলতে পারি, কারণ প্রত্যেকটা হিউম্যান বিং আলাদা, প্রত্যেকটা বাচ্চাই আলাদা, প্রত্যেকটা বাচ্চা নিয়ে গবেষণা করা তো পসিবল না। তো এটা একটা অ্যাভারেজ আমরা বলতে পারি। এখন এরকম থাকলো 2 থেকে 3 বছর, বা এখন থাকলো 2 থেকে যে 2.5 বছর না 2.5 বছর, এরকম থাকলো। তো এরকম অ্যাপ্রক্স থাকতে পারে। ওকে, সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যে কোন স্টেজে এসে বাচ্চারা কীভাবে তাদের ভাষাটা বিকাশ হয়। ওকে, সো নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো শিশুর ভাষা শেখার ক্ষেত্রে কিছু স্তর রয়েছে। যে শিশুর ভাষা শেখার ক্ষেত্রে 3টা স্তর রয়েছে। কি কি? প্রথম প্রাক প্রাথমিক স্তর, 2 প্রাথমিক স্তর, 3 নিম্ন মাধ্যমিক স্তর, এই 3টা স্তর রয়েছে। এখন এই 3টা স্তরকে আমরা আরও ডিটেলসে দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব প্রাক প্রাথমিক স্তর। তো প্রাক প্রাথমিক স্তরের মধ্যে কি হয়? প্রথমেই রয়েছে অতি শৈশবের শিশুর কান্নার মধ্য দিয়ে ভাব প্রকাশ করে। যে এটা অতি শৈশবে বাচ্চা একদম যখন ছোট থাকে, তখন শিশুরা কি তার কান্নার মাধ্যমে তার যে ভাবটা প্রকাশ করে। এখন বাচ্চাটা খিদা পেয়েছে, বাচ্চাটা কোনো প্রবলেম হচ্ছে বা কোনো একটা ব্যথা পেয়েছে, তখন সে কথা বলতে পারবে না, সে বলতে পারে আমি ব্যথা পেয়েছি বা আমার খিদা লেগেছে, সে বলতে পারবে না। সে কী করবে? সে কান্নার মাধ্যমে তার যে ভাবটা রয়েছে সেটা প্রকাশ করবে। এটা আসবে প্রাক প্রাথমিক স্তরে। তারপর 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুর জীবনে ভাষা শেখার প্রাক প্রাথমিক পর্যায়ে। যে 2 থেকে 5 বছর আমরা বলতে পারি প্রাথমিক স্তরে। প্রাক প্রাথমিক স্তরে 2 থেকে 5 বছর যে সময়টা, এই সময়ের মধ্যে কি হয়, শিশুর যে ভাষার যে বিকাশে, ভাষা শেখার যে প্রাক প্রাথমিক স্তরটায় ওই পর্যায়ে এসে পৌঁছে যায়। এটি প্রস্তুতিকাল কোন স্টেজটাকে বলা হয়? প্রাক প্রাথমিক স্তরকে বলা হয় প্রস্তুতিকাল। মানে এই স্টেজে এসে ভাষা কি হবে, আস্তে আস্তে সে প্রস্তুতি হবে, ভাষা শেখার জন্য প্রস্তুতি হবে। নেক্সট রয়েছে এই পর্যায়ে শিক্ষাদান হবে খেলাধুলার মাধ্যমে। এই পর্যায়ে যে 2 থেকে 5 বছর আমরা বলতে পারি, বা জন্মের পর থেকে যে 5 বছর পর্যন্ত আমরা বলতে পারি, এই স্টেজের মধ্যে বাচ্চারা কী করবে? বাচ্চাদের শিক্ষাদান করা হবে। অ্যাজ এ টিচার আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো, তখন সেই যে পড়ার যে ওয়েটা, যে মাধ্যমটা, সেটা হবে খেলাধুলার মাধ্যম। খেলার মাধ্যমে তাদেরকে বিভিন্ন জিনিস শেখাতে হবে। যেরকম তাদেরকে আমি অ্যালফাবেট শেখালাম, এখন অ্যালফাবেট শেখাবো বা কোনো একটা ছড়া শেখাবো, সেটা কোনো গানের মাধ্যমে বা খেলাধুলার মাধ্যমে তাদেরকে আমরা শেখাবো। তাহলে তারা ইন্টারেস্ট পাবে, তারা শিখতেও পছন্দ করবে। এখন যদি তাদেরকে গিয়ে লেকচার দিই, তাহলে সেটা তো একটা আদর্শ ওয়ে হবে না, আদর্শ যে টেকনিক হবে না। তো আমাদের কি করতে লাগবে? এই পর্যায়ে যে শিক্ষাদানের যে প্রসেসটা হবে, সেটা হবে খেলাধুলার মাধ্যমে। নেক্সট,
শিশু ছবি ও ছড়া ভালোবাসে বলে তাকে ছবির বই ও ছড়াতে অভ্যস্ত করে তুলতে হবে। যে শিশুরা বিভিন্ন ছবি দেখতে বা ছড়া এরকম ভালোবাসে, তার জন্য যে বিভিন্ন ছবির বই না, বইয়ের মধ্যে যে যেরকম অ্যালফাবেট থাকলো, এ ফর অ্যাপেল, অ্যাপেলের সাথে একটা অ্যাপেলের একটা ছবি আঁকা থাকলো বা বিভিন্ন ছড়া থাকলো, এরকমভাবে এগুলি পড়াতে তাদের অভ্যস্ত করতে লাগবে, যাতে তারা শিখতেও পারে, তার সাথে সাথে তারা ইন্টারেস্টের সাথে যাতে তারা শিখতে পারে, তাহলে তাদের মাথায়ও থাকবে, তারা পড়াটা এনজয়ও করবে। তো এরকম ছবি ও ছড়া যেহেতু ভালোবাসে, সেই মাধ্যমেই তাদেরকে অভ্যস্ত করতে লাগবে। বেসিক্যালি যেভাবে তারা ইন্টারেস্ট পাবে সেভাবে তাদেরকে শেখাতে লাগবে, তাহলে পড়াশোনাটাও হবে, তারা ইন্টারেস্টও পাবে। নেক্সট, ভাষা শিক্ষাদানে গান আবৃত্তিতে জোর দিতে হবে। যে ভাষা শিক্ষাদানে আমাদের গান এবং আবৃত্তি রয়েছে, এগুলি বিষয়ের উপর আমাদের জোর দিতে হবে। এগুলি তাদেরকে আর উৎসাহিত করতে হবে, যে গানের মাধ্যমে বা যে আবৃত্তি কেউ একজন গান করলো সেটাতে উৎসাহ দিতে হবে বা সেটাতে জোর দিতে হবে। তো এইগুলি হলো কিছু প্রাক প্রাথমিক স্তরের যে বৈশিষ্ট্য আমরা বলতে পারি, বা এই স্তরে কী কী হয়ে থাকে বা কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর দিতে হবে অ্যাজ এ টিচার। এখন আমরা দেখে নেব প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের কিছু পদ্ধতি। এখন এই স্তরের মধ্যে কিছু পদ্ধতি রয়েছে, কি ভাষা কিভাবে শেখাতে হবে, শিক্ষাদান করতে হবে, তার কাছে কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলি হলো, প্রথমেই রয়েছে আগে ভাষা, পরবর্তীতে বর্ণমালা। যে প্রথমে কি করতে লাগবে, তাদেরকে ভাষা শেখাতে লাগবে। যে প্রথম তাদের সাথে কথা বললাম, যে তোমার নাম কি, তুমি কি করছো, তুমি আমার বাড়ি কোথায়, এরকম কিছু আগে ভাষা শেখাতে, তাদের সাথে ইন্টারাকশন করতে হবে। তাদের আগে ভাষা শেখাতে লাগবে, তারপর তাদের বর্ণমালা শেখাতে লাগবে। ইন্দ্রিয় সচেতনা শেখা, এই স্টেজে তাদেরকে যে ইন্দ্রিয় সচেতনা তার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। ইন্দ্রিয়টা কি, সেন্স অর্গান। যে প্রত্যেকটা মানুষের 5টা সেন্স অর্গান থাকে, কি কি কি, চোখ, নাক, তারপর মুখ, কান এবং যে স্কিন, এগুলির মাধ্যমে এরকম ইন্দ্রিয় সচেতনার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করতে লাগবে। যে কোনো কিছু দেখিয়ে, যেরকম চোখ একটা কি, যে সেন্স অর্গান, ইন্দ্রিয়, যে এটার মাধ্যমে কি করতে লাগবে, যে কোনো একটা সে একটা ছবি দেখলো, অ্যালফাবেটটা দেখলো, মানে কোনো একটা কিছু দেখলো, বা কানে যে কোনো একটা কিছু শুনলো, বা সে মুখে বললো, বা কোনো একটা কিছুতে টাচ করে সেটা ফিল করে বললো, বা একটা স্মেল করে বললো। তো এরকম এই ইন্দ্রিয় সচেতনার মাধ্যমে বাচ্চাদেরকে শেখাতে লাগবে এই স্টেজের মধ্যে। নেক্সট, শব্দের প্রতীকতার যথার্থ উপলব্ধি, যে শব্দের প্রতীকতার যথার্থ উপলব্ধি করতে লাগবে। এটা হলো ওয়ান অফ দ্য মেথড আমরা বলতে পারি, টেকনিক বলতে পারি ভাষা শিক্ষাদানের প্রাক প্রাথমিক স্তরে। ওকে, এখন আমরা দেখে নেব প্রাথমিক স্তর। আমরা আগের স্লাইডের মধ্যে প্রথমে আমরা কি দেখেছি, প্রাক প্রাথমিক স্তর। প্রাক প্রাথমিক স্তরে কিছু যে শিক্ষাদানের পদ্ধতি রয়েছে সেগুলি আমরা দেখেছি। এখন আমরা দেখব প্রাথমিক স্তর। তো এখানে একটু স্পেলিংটা ভুল হয়েছে, সেটা তোমরা দেখে নিও, এটা হবে প্রাথমিক। ওকে, সো প্রাথমিক স্তরের মধ্যে প্রথমে কি রয়েছে, এই স্তরে গড় বয়স 6 থেকে 10 বছর। যে এই স্তরে যে অ্যাভারেজ যে বয়সটা, সেটা আমরা বলতে পারি 6 থেকে 10 বছর। বেসিক্যালি আমরা যদি ক্লাসের দিক থেকে দেখি, আমরা বলতে পারি ক্লাস 6 to 5, এরকম একটা আমরা অ্যাপ্রক্স বলতে পারি। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। এই স্টেজে এসে বাচ্চারা তাদের যে মনের ভাব সেটা সম্পূর্ণটা প্রকাশ করতে পারে। এই স্টেজে এসে ধরো কোনো একটা বাচ্চা যে কোনো একটা কিছু, যে তার একটা খেলনা প্রয়োজন, তার যে খেলনাটা প্রয়োজন, তার খেলনাটা পছন্দ, সেটা কি করতে হবে, সেটা সম্পূর্ণ ভাবটা সে প্রকাশ করতে হবে, যে এটা আমার পছন্দ, এটা আমার কেন পছন্দ, এরকম তার মনের ভাবটা সে প্রকাশ করতে পারবে প্রাথমিক স্তরে। নেক্সট, শব্দ সংখ্যা বৃদ্ধি পায়। এই স্টেজে এসে শব্দ সংখ্যা, তার যে ওয়ার্ড রয়েছে, ভোকাবুলারি রয়েছে, সেটা ইনক্রিজ হয়, সেই শব্দ সংখ্যাটা বৃদ্ধি পায়, সে অনেক বেশি শব্দ শিখতে পারে, আস্তে আস্তে শব্দটা বৃদ্ধি, মানে শব্দের যে সংখ্যাটা সেটা বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের পক্ষে এটি ভাষা শিক্ষার প্রস্তুতি পর্ব। যে শিক্ষার্থীদের জন্য এই যে স্তরটা রয়েছে, এটা হলো একটা প্রস্তুতি পর্ব, শিক্ষার জন্য প্রস্তুতি পর্ব। লেখার উপর গুরুত্ব আরোপ করবে। এই স্টেজে এসে লেখার উপর গুরুত্ব আরোপ করবে। পাঠ্যপুস্তক ব্যতীত নানা অভিধান, খেলাধুলা বিষয়ক বই পড়তে দিতে হবে। যে পাঠ্যপুস্তক ছাড়াও আরও বিভিন্ন জিনিসের দিকে নজর দিতে হবে, যে খেলাধুলা বা অন্যান্য বিষয়ে যে বই পড়তে দিতে হবে এই প্রাথমিক স্তরের মধ্যে। নেক্সট আমরা দেখে নেব প্রাথমিক স্তরের ভাষা শিক্ষাদানের কিছু পদ্ধতি। তো প্রাক প্রাথমিক স্তর দেখলাম, তারপর আমরা প্রাথমিক স্তরও দেখলাম। এখন আমরা দেখব প্রাথমিক স্তরে যে ভাষা শিক্ষাদানের কিছু পদ্ধতি রয়েছে বা টিচিং টেকনিক রয়েছে, সেই টিচিং টেকনিকগুলি আমরা এক এক করে দেখে নেব এবং ডিটেলসে আমরা আলোচনা করে নেব। তো প্রথমেই রয়েছে বর্ণক্রম পদ্ধতি। বর্ণক্রম পদ্ধতি এটা হলো একটা মেথড বলতে পারি বা টিচিং টেকনিক বলতে পারি। এই টেকনিকের মধ্যে কি হয়, বর্ণক্রম পদ্ধতি। এই পদ্ধতিতে শিশুকে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয়। প্রথমে স্বরবর্ণ
বর্ণ এবং পরে ব্যঞ্জন বর্ণ, তারপর মাত্রা চিহ্নগুলি উদাহরণ সহযোগে বোঝানো হয়। এই পদ্ধতিতে কী হয়, বর্ণক্রম পদ্ধতিতে প্রতিটা শিশুকে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয়, যে একটা স্ট্রাকচার, একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে শেখানো হয়। যেরকম প্রথমে তাদেরকে স্বরবর্ণ শেখানো হয়, স্বর এগুলি শেখানো হয়, তারপর ব্যঞ্জন বর্ণ ক খ শেখানো হয়। প্রথমে স্বরবর্ণ শেখা হলে তারপর ব্যঞ্জন বর্ণ হলে তারপর যে মাত্রাগুলি রয়েছে সেই মাত্রাগুলি তাদেরকে চেনানো হয়, তাদেরকে শেখানো হয় উদাহরণের মাধ্যমে, উদাহরণের সাথে তাদেরকে সেগুলি শেখানো হয়। মানে একটা সিস্টেম থাকে, যে প্রথম স্বরবর্ণ, তারপর ব্যঞ্জন বর্ণ, তারপর যে মাত্রাগুলি রয়েছে, চিহ্নগুলি রয়েছে, সেগুলি শেখানো হয় এবং উদাহরণের সাথে শেখানো হয়। তো এইটাই হলো বর্ণক্রম পদ্ধতি। নেক্সট রয়েছে শব্দক্রম পদ্ধতি। তো শব্দক্রম পদ্ধতিটা কি, একেবারে পরিচিত শব্দ ধরে ধরে পরিচিতি করাতে হবে, যেমন আলু, টমেটো, চাল ইত্যাদি। মানে শব্দক্রম পদ্ধতির মধ্যে কি, বাচ্চাদেরকে প্রথমে তারা যেই শব্দগুলি তারা অলরেডি চিনে, যেগুলির সাথে তারা পরিচিত, তাদের আশেপাশে যেই ওয়ার্ডগুলি, যেই জিনিসগুলি রয়েছে, সেই ওয়ার্ডগুলি তাদেরকে আগে চেনাতে হবে। সেই চেনা জিনিস থেকে তাদের অচেনা জিনিসের দিকে যেতে লাগবে। যেরকম তাদেরকে তাদের আশেপাশে যে আছে সেগুলি বোঝাতে লাগবে। যেরকম স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে বেঞ্চ, তারপর বোর্ড রয়েছে, তারপর যেরকম লাইট, ফ্যান, ডোর, তারপরে থাকলো উইন্ডো, এরকম যে জিনিসগুলি তারা চিনে, তাদের যে পরিচিত শব্দ রয়েছে, সেগুলি থেকে শুরু করে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে লাগবে। তো এটা হলো শব্দক্রম পদ্ধতি। নেক্সট আমরা দেখে নেব বাক্যক্রম পদ্ধতি। বাক্যক্রম পদ্ধতির মধ্যে কি রয়েছে, এই পদ্ধতিতে শিশুর পরিচিতি শব্দ দিয়ে ছোট ছোট বাক্য গঠন করার কৌশল শেখাতে হবে, যেমন আমি পড়ি, তারা খেলে ইত্যাদি। বাক্যক্রম পদ্ধতিতে এসে কি হয়, এই পদ্ধতিতে শিশুরা তাদের যে পরিচিত শব্দ রয়েছে সেই শব্দগুলি দিয়ে তারা ছোট ছোট বাক্য গঠন করতে শিখবে। তারা ছোট ছোট যে মেক সেন্টেন্স করবে, সেন্টেন্সটা মেক করবে, মানে ছোট ছোট ওয়ার্ড দিয়ে। যেরকম আমি পড়ি, সে আমিটাকেও চিনে, সে পড়িটাকেও চিনে। এখন এই দুইটা মিলে ছোট্ট একটা বাক্য তৈরি করলো, যে আমি পড়ি বা তারা খেলে। এরকম বিভিন্ন পরিচিতি শব্দের মাধ্যমে তারা ছোট ছোট বাক্য গঠন করতে শেখে এই স্টেজে এসে, এই পদ্ধতিতে। কি পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতিতে। নেক্সট রয়েছে ধ্বনি সাম্য পদ্ধতি। ধ্বনি সাম্য পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে প্রত্যেকটি দলের সামঞ্জস্য যুক্ত শব্দগুলির দ্বারা ভাষা শিক্ষা দিতে হবে। এই পদ্ধতিতে যে প্রত্যেকটি দলের কি সামঞ্জস্য যুক্ত যে শব্দগুলি রয়েছে, সেই শব্দগুলির মাধ্যমে তাদেরকে ভাষাটা শেখাতে হবে। যেরকম জল, ফল, কল, দল, চল, মল ইত্যাদি। এই যে ওয়ার্ডগুলি দেখছো, এগুলিকে বলা হয় সামঞ্জস্য যুক্ত শব্দ। কারণ এগুলি দেখো প্রনাউন্সিয়েশন করতে গেলে অনেকটা কিন্তু সেম। জল, ফল, কল, দল, চল, মল এগুলি বলতে গেলে কিন্তু অনেকটা সেম। তো এরকম সামঞ্জস্যযুক্ত শব্দগুলির মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আর এই পদ্ধতিটাকেই বলা হয় ধ্বনি সাম্য পদ্ধতি। তারপর রয়েছে গল্প বলা পদ্ধতি। গল্প বলা পদ্ধতিটা কি, শিশুদের আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। যে শিশুরা যেহেতু গল্প শুনতে পছন্দ করে, তাদের গল্প বলার মাধ্যমে যে তাদেরকে বিভিন্ন গল্প বললাম, তাদেরকে ইন্টারেস্টিং ক্লাসটা বানানোর জন্য ইন্টারেস্টিং ওয়েতে তাদেরকে গল্প বললাম, তাহলে তারা কি হয়, তারা খুব ইন্টারেস্ট পায়, তারা খুব অ্যাট্রাক্ট হয়, ক্লাসের প্রতি খুব অ্যাট্রাক্ট হয়। সেরকম শিশুদের আকর্ষণ করার জন্য তাদের গল্প বলার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করতে হবে। নেক্সট রয়েছে দেখা ও বলা পদ্ধতি। দেখা ও বলা পদ্ধতিকে এটা নাম দেখে বোঝা যাচ্ছে যে তারা জিনিসটা কোনো একটা কিছু দেখবে, দেখে সেটা বলবে। যেরকম শিশুকে কোনো ছবি, বস্তু, প্রাণী ইত্যাদি ছবি দেখিয়ে সেগুলির নাম বলতে বলা হয়। যে শিশুকে, ধরো আমরা এখন এজ এ টিচার ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে তাদেরকে কোনো ছবি দেখালাম, ধরো এখন আমি একটা গাছের ছবি দেখালাম, তো দেখিয়ে বললাম যে এটা কি, তারা আগে দেখবে, দেখে যে জিনিস তারা বলবে যে এটা হলো গাছ। তো তারা প্রথম কী করে দেখলো, দেখে সেটা বললো। তো এই পদ্ধতিটাকে বলা হয় দেখাও বলা পদ্ধতি। নেক্সট দেখে নেব আবৃত্তি পদ্ধতি। আবৃত্তি পদ্ধতিটা কি, শিশুদের ছড়া আবৃত্তি করার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। এই যে শিশুরা ছড়া বলতেও পছন্দ করে, ছড়া শুনতেও পছন্দ করে, এরকম বিভিন্ন ছড়া বা যে আবৃত্তি করার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে। নেক্সট লিঙ্গায়ু ফোন পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, কিছু বিশুদ্ধ পাঠ রেকর্ড করে শিশুদের বারবার শুনিয়ে শিক্ষা দেওয়া হবে। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে মানে কিছু রেকর্ড করে, কোনো রেকর্ডের খুব ভালো কিছু একটা রেকর্ড করে শিশুদেরকে বারবার সেটা শুনে শিক্ষাদান করতে হবে। যেমন শিশুরা বারবার জিনিসটা শুনলো, শুনে সেটা শিখে ফেলো। যেরকম আজকালকার বাচ্চারা কি করে, ইউটিউব খুব দেখে, ইউটিউবে যে মোবাইলের মধ্যে ইউটিউব খুব দেখে, ইউটিউবের মধ্যে বিভিন্ন যে অ্যালফাবেটের অনেক ইন্টারেস্টিং ওয়েতে ভিডিও রয়েছে বা বিভিন্ন এরকম শিক্ষামূলক ভিডিও রয়েছে, সেগুলি দেখে তারা শিখে, সেগুলি দেখলো, বারবার সেটা শুনলো, শুনে তারা অনেক কিছু শিখে ফেলে। তো এরকম যে রেকর্ড করে শিশুদের বারবার শুনিয়ে সেটা শিক্ষা দিতে হবে। তো এটাই হলো যে লিঙ্গায়ু ফোন পদ্ধতি। তো এগুলি হলো কিছু টিচিং টেকনিক, আমরা বলতে পারি কিছু পদ্ধতি, যেটা যেভাবে প্রাথমিক স্তরে বাচ্চাদেরকে যে ভাষা শেখা দেওয়া হয়।
নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো নিম্ন মাধ্যমিক স্তর। প্রথমে আমরা দেখেছি প্রাক প্রাথমিক স্তর এবং তার যে পদ্ধতিটা সেটা দেখেছি, যে টিচিং মেথডটা সেটা আমরা দেখেছি। তারপর দেখেছি প্রাথমিক স্তর এবং তারও টিচিং টেকনিকগুলো দেখেছি। এখন আমরা দেখব নিম্ন মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তরে প্রথমেই রয়েছে বিদ্যালয় স্তরে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম হলো নিম্ন মাধ্যমিক পর্যায়ে। তো বেসিক্যালি বিদ্যালয় স্তরে যে 6, 7, 8 এই যে স্টেজটা রয়েছে, এই যে ক্লাসটা রয়েছে সেটাকে নিম্ন মাধ্যমিক পর্যায় বলা হয়। শিক্ষার্থীদের গড় বয়স 11 থেকে 14। এখানে শিক্ষার্থীদের যে অ্যাভারেজ যে বয়সটা সেটা অ্যাপ্রক্স 11 to 14 ইয়ার্স হয়ে থাকে। এই স্তরে বয়ঃসন্ধিকালের স্তর, এই স্তরটাকে কি বলা হয়? বয়ঃসন্ধিকাল বলা হয়, টিনেজার। এই স্তরে বিভিন্ন চাহিদা দেখা যায়, স্বাধীনতা ও সক্রিয়তার চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, আত্মনির্ভরতার চাহিদা, নীতিবোধের চাহিদা। এই স্টেজের মধ্যে যে শিশুরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে মানে শিক্ষার্থীরা রয়েছে, এই শিক্ষার্থীদের তাদের মধ্যে বিভিন্ন চাহিদা চলে আসে। যেরকম তাদেরকে ফ্রিডম দিতে লাগবে, তাদের ফ্রিডম পেতে লাগবে, স্বাধীনতার চাহিদা, সক্রিয়তার চাহিদা, বা তাদের যে আত্মপ্রকাশ, তাদের যে নিজের ওপিনিয়ন রয়েছে সেটা তারা প্রকাশ করবে কারোর সামনে, সেই চাহিদা তাদের থাকবে, বা আত্মনির্ভরতার চাহিদা থাকবে, নীতিবোধের চাহিদা থাকবে। এরকম বিভিন্ন চাহিদা থাকবে তাদের এই স্টেজে এসে। তো এটা হলো নিম্ন মাধ্যমিক স্তর। আরও কিছু রয়েছে পয়েন্টস, যেরকম শিক্ষার্থীকে সৃজনশীল সাহিত্য রচনা উৎসাহিত করতে হবে। এই স্টেজে কোনো শিক্ষার্থী যদি তার ক্রিয়েটিভ ওয়েতে কোনো সাহিত্যিক রচনা করতে চায় তাহলে সেই বিষয়কে তাদেরকে উৎসাহিত করতে লাগবে। এখন যদি কোনো শিক্ষার্থী মানে কোনো একটা কিছু ভালো রচনা করলো না, সে র্যান্ডামলি একটা কিছু করলো, তারপরেও তাকে উৎসাহিত করতে লাগবে, তাহলেই সে আস্তে আস্তে সে ভালো দিকে করবে, ভালো কিছু রচনা করবে। তো এরকম যদি তার কোনো ক্রিয়েটিভ কিছু সাহিত্যিক রচনা থাকে, নট ইভেন সাহিত্যিক রচনা, তাদের সৃজনশীল যে কোনো ক্রিয়েটিভ কাজ সে করতে চায়, সেই দিক থেকে আমাদের অ্যাজ এ টিচার উৎসাহিত করতে লাগবে। নেক্সট, ছোট গল্প রচনা করার দিকে নজর দিতে হবে, যে ছোট গল্প যাতে তারা রচনা করে সেই দিকেও নজর দিতে হবে, বা তারা কোনো গল্প লিখলে সেটাকে আমাদের উৎসাহিত করতে লাগবে। কোনো একটা গল্প লিখুক, কোনো একটা রচনা করুক, বা কোনো একটা কবিতা লিখুক, সেই দিক থেকে আমাদের কী করতে হবে? উৎসাহিত দিতে হবে। দেওয়াল পত্রিকা, সাময়িক পত্রিকা প্রকাশের মাধ্যমে তাদের প্রবৃত্তি সমূহের উন্নয়ন ঘটানো। শিক্ষাদানের সঙ্গে সঙ্গে ছবি আঁকার প্রতি যত্ন নিতে হবে, যে শিক্ষাদানের সঙ্গে সঙ্গে যে ছবি আঁকার প্রতিও তাদের যত্ন নিতে হবে। এখন আমরা দেখে নেব যে নিম্ন মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষাদানের কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলি আমরা দেখে নেব। শিশু প্রকাশ ক্ষমতায় উৎসাহ বৃদ্ধি, যে শিশু প্রকাশ ক্ষমতায় শিশু যে প্রকাশ করবে সেই ক্ষমতায় তাদের উৎসাহ দিতে হবে, উৎসাহটা বৃদ্ধি পাবে। এই পর্যায়ে ভাষা অনুশীলনে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্ব, সুষ্ঠু ভাষা ও সাহিত্যিক অনুশীলনীতে গ্রন্থাগারের ব্যবহার। তো এগুলি হলো ভাষা শিক্ষাদানের কিছু পদ্ধতি। আরও কিছু রয়েছে, নীরব পাঠে অভ্যস্ত করে তুলতে হবে। নীরব পাঠ হলো আরও কিছু রয়েছে, যেরকম নীরব পাঠে অভ্যস্ত করে তুলতে হবে। নীরব পাঠ কি? নীরব পাঠ হলো সাইলেন্ট রিডিং আমরা বলতে পারি, যে বাচ্চারা কী করে, প্রথমে তারা লাউড রিডিং করে, তো আস্তে আস্তে এই স্টেজে এসে তাদেরকে যাতে সাইলেন্ট রিডিং করে, নীরব পাঠ করে, সেই বিষয়টা অভ্যস্ত করতে হবে। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে শিক্ষাদান করার সময় টিচিং এইডস ব্যবহার করবেন। টিচার যখন ক্লাসে যাবে, ক্লাসের মধ্যে শিক্ষাদান করবেন, পড়াবেন, তখন যে টিচিং এইডস রয়েছে সেই টিচিং এইডস ব্যবহার করবেন বিভিন্ন সাবজেক্ট পড়ানোর সময়। যেই সাবজেক্ট পড়ানোর সময়, যেই টপিক পড়ানোর সময় যেটা দরকার সেই রকম টিচিং এইডস ব্যবহার করবেন টিচাররা। শিক্ষার্থীরা যাতে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় সেই দিক থেকে নজর দিতে হবে, যে শিক্ষার্থীরা যাতে যে বাংলা ভাষা রয়েছে, সাহিত্য রয়েছে সেই বিষয়ে যাতে আকৃষ্ট হয় সেই দিকে নজর দিতে হবে। অর্থাৎ শিক্ষা মনস্তত্ত্বের উপর ভিত্তি করে নিম্ন মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম রচনা করতে হবে। কি করতে হবে? শিক্ষা যে মনস্তত্ত্বের উপর ভিত্তি করে নিম্ন মাধ্যমিক স্তরে যে পাঠ্যক্রম রয়েছে সেটা রচনা করতে হবে। এখন আমরা দেখে নেব ভাষা আয়ত্তীকরণ ও ভাষা শেখানোর মধ্যে কিছু পার্থক্য। আমরা 3টা স্তর রয়েছে, সেই 3টা স্তরও আমরা দেখে নিলাম, ডিটেল ডিসকাশন করে নিলাম। এখন আমরা ডিসকাস করব ভাষা আয়ত্তীকরণ অর্থাৎ অ্যাকুইজিশন এবং ভাষা শেখানো অর্থাৎ লার্নিং। এটা আমরা ডিটেলে ডিসকাস করে নেব। তো প্রথমেই রয়েছে ভাষা আয়ত্তীকরণে। ভাষা আয়ত্তীকরণ হলো ব্যবহারের দ্বারা, আদান প্রদানের দ্বারা অর্জন করা ভাষাগত সামর্থ্য। বেসিক্যালি ভাষা আয়ত্তীকরণটা কি? ভাষা আয়ত্তীকরণ হলো যখন আমরা নর্মালি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, ভাষাটা ইউজ করি, ব্যবহার করি, এই যে কারোর সাথে ইন্টারেক্ট করার সময়, যে কারোর সাথে কথা বলবো, সোসাইটি কারোর সাথে চলতে গেলে মানুষের সাথে কথা বলতে লাগবে, আমাদের আইডিয়াগুলি আদান প্রদান করতে লাগবে, কোনো কিছু শেয়ার করতে গেলে, কোনো ফিলিংস এক্সপ্রেস করতে গেলে আমাদের কী করতে লাগবে? একজন আরেকজনের সাথে কথা বলতে লাগবে। তো কথা বলতে গেলে আমাদের একটা ভাষা প্রয়োজন। সেই ভাষাটা যখন ব্যবহার করব, সেই ভাষাটা ব্যবহার করার যে অর্জন করা, ভাষাটা যে অর্জন করা হয় সেটাকে বলা হয় ভাষা আয়ত্তীকরণ, অ্যাকুইজিশন। অন্যদিকে
শেখনটা কি? ভাষা শেখন হলো শব্দ ভাণ্ডার ও ব্যাকরণ শিক্ষাদানের মাধ্যমে সংগঠিত একটি সচেতন শিখন প্রক্রিয়া। অন্যদিকে শেখনটা কি? যে অনেকগুলি শব্দ ভাণ্ডার বা যে ব্যাকরণ রয়েছে, যে গ্রামাটিক্যাল রুলস রয়েছে, সেগুলির মাধ্যমে সেগুলি যে শব্দ বা রুলস রয়েছে সেগুলি একসাথে করে সংগঠিত করে সচেতন মানে একদম কনসিয়াস প্রসেস হয়ে যেটা শেখা হয় সেটাকে বলা হয় ভাষা শেখন। তো আমরা বেসিক্যালি সিম্পল এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা বুঝি, আমাদের যে মাতৃভাষা রয়েছে সেটা হলো অ্যাকুইজিশনে আসবে। আমাদের মাতৃভাষা শেখার জন্য আমাদের কোনো কনসিয়াস মাইন্ডে থাকতে হয় না, আমরা সাবকনসিয়াস মাইন্ডে সেটা আমরা শিখতে পারি, ন্যাচারালি আমরা শিখতে পারি, কোনো রকম কৌশল ছাড়াই, আমরা কোনো রকম কৌশল প্রয়োগ ছাড়াই আমরা শিখতে পারি। ওইটা হলো ভাষা আয়ত্তিকর, যেটা যে ভাষাটা আমরা অর্জন করে থাকি। অন্যদিকে ভাষা শিখতে গেলে, ধরো এখন আমার ইচ্ছা হলো যে আমি ইংরেজি শিখবো। ইংরেজি শিখতে গেলে আমাদের কী করতে লাগবে? আমার ওয়ার্ড জানতে লাগবে, ইংরেজি ওয়ার্ড জানতে লাগবে, ভোকাবুলারি জানতে লাগবে, তার সাথে আমাদের গ্রামাটিক্যাল রুলস জানতে লাগবে। সেই ওয়ার্ড, গ্রামাটিক্যাল রুলস সবগুলি একসাথে করে মিলিত হয়ে একদম সচেতন হয়ে কনসিয়াস মাইন্ড হয়ে আমি যেটা শিখবো সেটাই হলো আমার ভাষা শেখন। এক কথায় সিম্পলি বুঝতে গেলে ভাষা আয়ত্তীকরণ হলো অ্যাকুইজিশন, যেটা আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করে থাকি। অন্যদিকে ভাষা শেখন হলো যেটা আমরা কনসিয়াস মাইন্ডে ভাষাটা লার্নিং করে থাকি, শিখে থাকি। নেক্সট 2 নাম্বার, ভাষা আয়ত্তীকরণ হলো অনিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত। অন্যদিকে ভাষা শেখন হলো কঠোরভাবে বিধিবদ্ধ ও প্রথাগত। ভাষা আয়ত্তীকরণটাকে এটা হলো অনিয়ন্ত্রিত, এটা কোনো নিয়ন্ত্রিত না বা প্রথা বহির্ভূত। অন্যদিকে ভাষা শেখনটা হলো যেটা কঠোরভাবে বিধিবদ্ধ, এটা একটা স্ট্রাকচার থাকে, এটা একটা সিস্টেম আছে, একটা সিস্টেমেটিক ওয়েতেই ভাষাটা শিখতে লাগবে, লার্ন করতে লাগবে। কিন্তু ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে আমাদের কোনো সিস্টেম বা স্ট্রাকচার ফলো করতে লাগবে না, সেটা অনিয়ন্ত্রিতভাবেই হয়। 3 নম্বর, ভাষা আয়ত্তীকরণ অসচেতনভাবে সংগঠিত হয়ে থাকে। ভাষা আয়ত্তীকরণ কি? যেটা অসচেতনভাবে সাবকনশিয়াস মাইন্ডে হয়ে যায়, যেটা অসচেতনভাবেই হয়ে থাকে। অন্যদিকে ভাষা শেখনের ক্ষেত্রে সচেতনভাবে সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ কনশিয়াস প্রসেসে। 4 নাম্বার, ভাষা আয়ত্তীকরণ হলো প্রচেষ্টা বর্জন অর্জন প্রক্রিয়া। অন্যদিকে এটি প্রচেষ্টাযুক্ত শেখন প্রক্রিয়া। ভাষা আয়ত্তকরণ কি? ভাষা আয়ত্তকরণের ক্ষেত্রে আমাদের কোনো কিছু প্রচেষ্টা করতে লাগে না, প্রচেষ্টাটা বর্জন করতে লাগে, মানে কোনো কিছু প্র্যাকটিস করতে লাগে না, কোনো রকম গ্রামাটিক্যাল রুলস আমাদের প্রয়োজন হয় না, যেটা ন্যাচারালি আমরা অর্জন করতে পারি। আর অন্যদিকে ভাষা শেখন হলো যেটা একটা প্রচেষ্টা প্রয়োজন হয়, প্র্যাকটিসের প্রয়োজন হয়, আমাদের একটা সিস্টেম প্রয়োজন হয়, একটা স্ট্রাকচারের প্রয়োজন হয়, ওইটাই হলো ভাষা শেখন। তো এটাই হলো ভাষা আয়ত্তীকরণ আর ভাষা শেখনের মধ্যে কিছু পার্থক্য। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা এখন কনসেপ্টটা দেখে নিলাম, এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। প্র্যাকটিস করলে আমরা বেসিক্যালি নিজে দেখে যাচাই করতে পারবো যে আমরা ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছি। ওকে, সো আর এমসিকিউস প্র্যাকটিসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে, ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেটা প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমে কনসেপ্টে একদম ডিটেল ডিসকাশন রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো তোমরা যারাই নোটসটা নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, যাচাই করো, যদি তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, তবে তোমরা যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট, স্পেশাল মক টেস্ট, অনলাইন মক টেস্ট কন্ডাক্ট করা হবে। তো তোমরা যেই নোটসটা নাও না কেন সেটার সাথে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, তোমরা নোটের সাথেই পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এনিওয়ে, প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়টি কৌশল চিহ্নিত করেছে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে 3টি। কয়টি করেছেন? 3টি। ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর 3টি কৌশল চিহ্নিত করেছেন। নেক্সট রয়েছে 2 নম্বর, ভাষা আয়ত্তীকরণ হলো, তো এখান থেকে ভাষা আয়ত্তীকরণ কি? সচেতন প্রক্রিয়া, নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, অসচেতন প্রক্রিয়া নাকি স্বাভাবিক প্রক্রিয়া? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভাষা আয়ত্তীকরণটা কি? এটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা আমরা ন্যাচারালি যে ভাষাটা আমরা অর্জন করি সেটাকে বলা হয় ভাষা আয়ত্তীকরণ অথবা অ্যাকুইজিশন। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 3 নম্বর,
বাংলা ভাষা শেখার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে বাংলা ভাষাটা শেখার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ভাষা শেখন, ভাষা আয়ত্তীকরণ, ব্যাকরণের নিয়ম শেখানো, নাকি কোনোটিই নয়? তো এখানে যেটা কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হলো অপশান নাম্বার বি, ভাষা আয়ত্তীকরণ। বাংলা ভাষা শেখার ক্ষেত্রে ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে এই বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হয়, অপশান নাম্বার বি। 4 নম্বর, শিশু ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো, যে শিশু যে ভাষা আয়ত্তীকরণ করবে সেই ক্ষেত্রগুলি এখান থেকে কোনটা হবে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সারটা হবে উপরে সবগুলি। কি কি রয়েছে? ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, এই সবগুলির ক্ষেত্রেই শিশু কী করবেন? শিশু ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি এই সবগুলি, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থাৎ উপরের সবগুলি, অপশান নাম্বার ডি। 5 নম্বরে রয়েছে ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায়। ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে এখান থেকে কোনটা বোঝায়? এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো উপরের সবগুলি। শিক্ষার্থী ভাষা উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দভাণ্ডারের বিকাশ, অর্থাৎ উপরে সবগুলি। উপরে সবগুলি হলো ভাষা আয়ত্তীকরণের উপাদান। নেক্সট রয়েছে 6 নম্বর, ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান কি? ঘরবাড়ি, খেলার মাঠ, পরিবেশ, চাষের মাটি। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে পরিবেশ। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো পরিবেশ। ওকে, এই পরিবেশ, আর পরিবেশের মধ্যেই কিন্তু খেলার মাঠ, ঘরবাড়ি, চাষের জমি সবগুলি এখানে পড়ে। তো বেসিক্যালি পরিবেশটা হলো কি? পরিবেশের মধ্যে তো সবগুলি আসে, তো পরিবেশটাই হলো ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান। নেক্সট হলো 7 নম্বর, কুই কুই অর্থাৎ কুইং শব্দ শিশু কোন সময়ে করে? এই যে কুইংটা রয়েছে, কুই কুই, এটা হলো যে শব্দ, এটা সাউন্ড। এই যে সাউন্ডের মাধ্যমে বাচ্চা তার ভাবটা প্রকাশ করে। তো এটা কোন সময় হবে? 3 সপ্তাহে, 5 সপ্তাহে, 6 সপ্তাহে, নাকি 2 সপ্তাহে? তো এটা কারেক্ট অ্যান্সারটা হবে 6 সপ্তাহে। 6 সপ্তাহে, অপশান নাম্বার সি, 6 সপ্তাহে। 8 নম্বর, শিশু কলধ্বনি, কলধ্বনি বা এটাকে বাবলিংও বলা হয়, কখন শুরু হয়? কলধ্বনি বা বাবলিংটা যেটা রয়েছে সেটা শুরু হয় যখন শিশু 6 মাস বয়সে। 6 মাস বয়সে প্রথম বাচ্চারা যখন জন্ম হয় তখন প্রথম কি আসে? কান্না, তারপর কুই কুই, তারপর আসে বাবলিং। 6 মাস। তো বলতে পারি আমরা অপশান নাম্বার এ, অ্যাপ্রক্স 6 মান্থ। 9 নম্বর, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন চমস্কি, নম চমস্কি, অপশান নাম্বার ডি। নম চমস্কি বলেছেন কেবলমাত্র মানব শিশুই হলো ভাষা শেখার জন্মগত অধিকারী। তাছাড়া যে পশু পাখি রয়েছে তাদের কোনো ভাষা শেখার জন্মগত অধিকার নেই। যে পোষা তোতা বা পোষা ময়না যে রয়েছে তারা ভাষা শেখে না, তারা জাস্ট অনুকরণ করে। তারা কি করে? যে নকল করে। তাদের যে পুষছে, তাদেরকে যে কথা বলছে, তারা যেখানে যে বাড়িতে আছে তাদেরকে যে পাখিগুলিকে পোষছে, তারা যে কথা বলছে তাদের কথা সে অনুকরণ করে, বেসিক্যালি নকল করে। তো নম চমস্কি বলেছে কেবলমাত্র মানব শিশুরই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। 10 নম্বরে রয়েছে এলইডির পুরো নাম কি? এলইডি পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অপশান নাম্বার বি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর এই ডিভাইসটার কথা কে বলেছেন? এই ডিভাইসটার কথা বলেছেন নম চমস্কি। নম চমস্কি বলেছেন প্রত্যেকটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করেন, সেই ডিভাইসটার নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমেই যে শিশুরা কী করেন, বাচ্চারা কী করেন, সে ভাষা শিখতে পারে, ভাষাটা সে তাড়াতাড়ি শিখতে পারে। নেক্সট রয়েছে 11 নম্বর, ভাষা শেখানোর ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হলো। ভাষা শেখানোর ক্ষেত্রে অত্যাবশ্যক কি? বিদ্যালয়ে উপস্থিত থাকা, প্রত্যেক দিন অনুশীলন করা, অতিরিক্ত ভাষা চর্চা করা, শিক্ষকের পাঠদানকে মনোযোগ সহকারে শোনা। তো এখানে অ্যাকচুয়ালি প্যারাগজির ক্ষেত্রে কি হয়? প্যারাগজির ক্ষেত্রে ডিফারেন্ট আনসার এখানে থাকতেই পারে, যে ডিফারেন্ট আনসার থাকলো, কিন্তু এখান থেকে যেটা আমাদের বেস্ট হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে জিনিসটা দিলে এখানে বেস্ট হবে সেটা আমাদেরকে আনসার করতে লাগবে। তো এখানে আমাদের বেস্ট হবে অপশন নাম্বার বি, প্রত্যেক দিন অনুশীলন করা। প্রত্যেক দিন অনুশীলন করা, যে ভাষা শেখানোর ক্ষেত্রে প্রত্যেক দিন যদি অনুশীলন করে, প্রত্যেক দিন প্র্যাকটিস করা হয়, তাহলে সেটা কী হবে? মানে ভাষা শেখানোর ক্ষেত্রে সেটা ভালো হবে। ওকে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 12 নম্বর, ভাষা আয়ত্তীকরণ প্রক্রিয়া। ভাষা আয়ত্তীকরণ প্রক্রিয়ার মধ্যে ভাষার নিয়মকানুনের উপর অধিক জোর দেয়, ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে, শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্কে গভীর করে তোলে, ভাষা গঠনগত দিক উন্নত করে তোলে। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অপশন নাম্বার বি, ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে। ভাষা আয়ত্তীকরণের যে প্রক্রিয়াটা সেটার মধ্যে কী করে? যে ভাবের, যে এখন আমার কোনো একটা
আইডিয়া রয়েছে, কোনো একটা ধারণা রয়েছে যেটা কারোর সাথে আমি শেয়ার করব। যেরকম এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি যেটা এই টপিকটা সম্বন্ধে জানি, এই টপিকটা সম্বন্ধে যেটা আমার ধারণা রয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন যে শেয়ার করছি সেটা করার জন্য আমার একটা ভাষা প্রয়োজন, বা তোমাদের সাথে যোগাযোগ করবা, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, সেটা করার জন্য একটা কি ভাষা প্রয়োজন। সেই ভাষা আয়ত্তীকরণ একটা প্রক্রিয়াটা কি করে, ভাষা যে আদান প্রদান যোগাযোগের উপর কি করে বেশি গুরুত্ব প্রদান করে, সেখানে হবে অপশন নাম্বার বি। তো এটা হলো একটা ভাষা আয়ত্তীকরণের একটা প্রক্রিয়া। নেক্সট রয়েছে 13, ভাষা শেখন ও ভাষা আয়ত্তীকরণ একে অপরের, যে ভাষা শেখন রয়েছে আর ভাষা আয়ত্তীকরণ রয়েছে সেটা একে অপরের কি, একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক, অপশন নাম্বার এ। 14, 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়, যে 1.5 বছর বয়সে এসে এই স্টেজে এসে বাচ্চারা কিভাবে কথা বলতে চায়, এই স্টেজে এসে বাচ্চারা দুই শব্দ, যে দুইটা শব্দ সে বলা শিখতে পেলে, যেরকম সে বললো যে মা আইসক্রিম, মা আইসক্রিম, তো এরকম দুইটা শব্দ সে এই স্টেজে এসে শিখতে পারে। নেক্সট 50, ক বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে, যে কয় বছরে এসে শিশুরা প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 5 বছর, অপশান নাম্বার বি, এটা হবে অপশান নাম্বার বি, 5 বছর। 16, শিশু ভাষা শেখার কয় রকম পর্যায়ে কথা বলা হয়েছে, যে শিশু যে ভাষা শেখার কিছু পর্যায়ে রয়েছে সেটা কয় রকমের রয়েছে, তো কারেক্ট অ্যান্সার হবে 10 রকম, অপশান নাম্বার ডি। নেক্সট 17, শিশু আনন্দময় ভাষা শেখন পর্ব শুরু হয় কত বছর বয়স থেকে, তো কারেক্ট অ্যান্সারটা হবে 3-4 বছর বয়স থেকে শিশু আনন্দময় যে ভাষা শেখন পর্বটা সেটা শুরু হয়ে যায়, সো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18, ভাষা শেখন হলো এটি কীরকম প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নাকি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া নাকি অসচেতন প্রক্রিয়া, তো কারেক্ট অ্যান্সার হবে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, এটি হলো ভাষা শেখন, অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে 19 নম্বর, ভাষা শেখনের অন্যতম উদ্দেশ্য হলো, ভাষা শেখনের যে অন্যতম উদ্দেশ্যটা হলো ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা, যে ভাষার নিয়মকানুনটা জেনে সেই ভাষাটা ব্যবহার করতে পারা, সেটাই হলো ভাষা শেখনের অন্যতম উদ্দেশ্য, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। তো প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিয়েছি। আশা করি সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে, এবং যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। এখন তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করা, আর সেটা হলো আমাদের এখানে তোমরা সবাই জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার একটা অফার চলছে। অফারটা দেওয়া হয়েছে বন্যার কারণে, কারণ বন্যার কারণে অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য সেই দিকটা চিন্তা করি আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা একটা মেগা অফার নিয়ে এসেছি। অফারটা হলো প্রথম 100 জনের জন্য অফারটা। এই অফারের মধ্যে তো তোমরা এডমিশন নিতে পারবে, টেক এডমিশন উইদাউট এডমিশন ফিস, এডমিশন ফিস ছাড়াই তোমরা এডমিশন নিতে পারবে। অর্থাৎ আমাদের এখানে নর্মালি এডমিশন প্রসেসটা হয়, এডমিশন ফিস থাকে 5,000 টাকা, মান্থলি ফিস থাকে 500 টাকা করে। এই যে 5,000 টাকা অর্থাৎ এডমিশন ফিসটা সম্পূর্ণটা ডিসকাউন্ট দেওয়া হলো, এডমিশন ফিস ছাড়াই তোমাদেরকে এডমিশনটা নেওয়া হবে, যেটার মাধ্যমে তোমাদের টেট কোর্স প্রোভাইড করা হবে। 8 মাসে টোটাল কোর্সটা থাকবে, আর এই কোর্সটা শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। মান্থলি পেমেন্ট 500 করে 8 মাসের কোর্স হলে টোটাল হয় 4,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা তোমরা একবারে পেমেন্ট করে আর তোমাদের পেমেন্ট করতে লাগবে না। 4,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ একদম কোয়ালিটিফুল ক্লাস পেয়ে যাবে, খুব যত্ন সহকারে প্রতিটা সাবজেক্টের ক্লাস আমাদের কোচিং সেন্টারে হয়ে থাকে। তারপর তোমরা পেয়ে যাবে অনলাইন মক টেস্ট এবং অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্টও তোমরা পেয়ে যাবে এই কোর্সের মধ্যে। অর্থাৎ 4,000 টাকা পেমেন্ট করে তোমরা এটার মধ্যে ক্লাস মক টেস্টগুলো প্র্যাকটিস সেটগুলো সম্পূর্ণটা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে নোটস নেবে, আমাদের কাছে নোটসও অ্যাভেলেবেল রয়েছে, ট্যাট 1 ট্যাট 2 STJT সম্পূর্ণ নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা চাইলে এডমিশন নিতে পারো, ক্লাস করতে পারো। আর যদি যাদের এডমিশন নিতে প্রবলেম, এডমিশন নিতে পারবে না, দূরে থেকে আসা যাওয়া করতে পারবে না, তাদের জন্য সুবিধা রয়েছে, আমাদেরকে নোটসও প্রোভাইড করা হয়। প্রতিটা নোটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ট্যাটের জন্য ট্যাট 1 ট্যাট 2 STJT। ট্যাট 1 নোটের প্রাইসটা হলো 3,000, ট্যাট 2 বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা হলো 3,000, এবং ট্যাট 2 ইংলিশ ভাষার নোটসও রয়েছে, সেই ইংলিশ ভাষার নোটের প্রাইসটা হলো 4,000, এবং STJT নোটের প্রাইসটা হলো 3,500। আর যদি তোমরা কম্বাইন নোটস নাও, ধরো ট্যাট 1 এবং ট্যাট 2 নেবে বা ট্যাট 2 and STJT নেবে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ যে কোনো দুইটা সেট নোটস নিলে তোমরা 1,000 ডিসকাউন্ট পেয়ে যাবে।
তবে যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সেটা তোমরা ফ্রিতেই পেয়ে যাবে সম্পূর্ণ মক টেস্টগুলো। প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। 50-60টার উপরে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। তো যারাই নোটস নিতে চাও কিংবা এডমিশন নিতে চাও বা মক টেস্ট দিতে চাও, তোমাদের কি করতে লাগবে, তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, এডমিশন নিতে পারো। যদি শুধুমাত্র নোটসটা নিতে চাও নোটসও তোমরা নিতে পারো, তার সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। আর তোমাদের ডাউট থাকলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমাদের লাইক কমেন্টে তোমরা পাশে আছো বলেই কিন্তু আমরা এতটা মোটিভেট ফিল করি, তোমাদের জন্য আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি। তো তোমরা এইভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং তোমরা সাকসেস পাও, সকলেই সাকসেস পাও। তো তোমাদের আবারও বলছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং।